সত্যজিৎ রায়ের লেখা একটা অসাধারণ ছোট গল্প নিয়ে আজ কথা বলা যাক। নাম অপদার্থ। গল্পটা প্রথম ছাপা হয় ১৩৯০ বঙ্গাব্দে, মানে ১৯৮৩ সালে। আর এই গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যাকে তার নিজের পরিবারই অপদার্থ বা অকেজো বলে ধরে নিয়েছিল। অপদার্থ শব্দটা শুনলেই কেমন যেন লাগে, তাই না? আমরা হয়তো রেগে গিয়ে অনেক সময় এই কথাটা ব্যবহার করি, কিন্তু সত্যজিৎ রায়ের গল্পের যে প্রধান চরিত্র সেজ কাকা, তার জন্য এই শব্দটা যেন একদম মাপে মাপে তৈরি। তার গোটা জীবনটাকেই যেন এই একটা শব্দ দিয়ে বলে দেওয়া যায়। কিন্তু ভাবুন তো একবার, কি হয় যখন সারা জীবন ধরে অপদার্থ তকমা পাওয়া একজন মানুষই জীবনের শেষ কথাটা বলার সুযোগ পায়। চলুন, এই গল্পে আমরা সেই অদ্ভুত আর করুণ পরিণতিটাই খুঁজে দেখি। আচ্ছা, তাহলে পরিচয় করা যাক গল্পের মূল চরিত্রের সাথে। সেজ কাকা, ভালো নাম ক্ষিত্র মোহন সেন। শোনা যায় তার জন্মের সময় নাকি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, আর বাড়ির অনেকেই মনে করতেন সেই কারণেই তার মাথায় একটু গোলমাল দেখা দেয়, আর তার এই অবস্থা হয়। একবার ওনার পরিবারের দিকে তাকানো যাক। সেজ কাকার ৪ ভাই, প্রত্যেকেই জীবনে দারুণ সফল। বড় ভাই নামকরা উকিল, মেজ ভাই MA পাশ করা অধ্যাপক, তারপরের ভাই ব্যবসা করে কলকাতায় ৩-৩টে বাড়ি হাঁকিয়েছেন, আর সবচেয়ে ছোট ভাই হলেন বিখ্যাত ক্লাসিক্যাল সিঙ্গার। আর এদের ঠিক মাঝখানে আমাদের সেজ কাকা, পরিবারের একমাত্র ব্যতিক্রম। সেজ কাকার জীবনটা মানে একটা ব্যর্থতার, দুর্ঘটনার ক্যাটালগ বললেও ভুল হবে না। চলুন তার ছোটবেলার কিছু ঘটনা শোনা যাক। শুনলে হয়তো বিশ্বাসই হবে না। তার ছোটবেলাটা ছিল যেন একটা রোগে জাদুঘর। হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা, গুটি বসন্ত, কি হয়নি তার। ৭ বছর বয়সে তোতলামি শুরু হলো, আবার ৯.৫ বছর বয়সে পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে সেই তোতলামি তো সারল, কিন্তু গোড়ালিটা এমনভাবে ভাঙল যে সারা জীবনের জন্য খোড়া হয়ে গেলেন। আর পড়াশোনা, সে তো আরোই খারাপ অবস্থা। পরপর ৩ বার FA পরীক্ষায় ফেল করার পর তার বাবা তো হালই ছেড়ে দিলেন। তারপর একদিন কি হলো শুনুন। ঠাকুরদা তাকে বাজার করতে পাঠালেন, দুটো ১০ টাকার নোট পকেটে গুজে দিয়ে। কিন্তু বাজারে গিয়ে দেখা গেল পাঞ্জাবির পকেটে ছিল ফুটো, আর টাকা দুটো রাস্তাতেই হাওয়া। এরপর আর কেই বা ভরসা করবে বলুন? গল্পটা যিনি বলছেন, মানে কথক, তার মনে সেজ কাকার প্রথম স্মৃতিটাও বেশ অদ্ভুত। কালীপুজোর দিন ৩ বছরের কথক সেজ কাকার পিঠে ঘোড়া ঘোড়া খেলছিল। হঠাৎ পাশের বাড়ি থেকে একটা জ্বলন্ত তুবড়ি এসে পড়ল বারান্দায়, আর সেজ কাকা সর্বনাশ বলে এমন এক লাফ দিলেন যে তার পিঠ থেকে ছিটকে গিয়ে কথকের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। তবে এমনটা ভাবার কারণ নেই যে সেজ কাকা নিজে কিছুই করার চেষ্টা করেননি। তার এই অপদার্থ তকমা থেকে বেরোনোর জন্য তিনিও কম চেষ্টা করেননি। কিন্তু কপালটাই এমন যে তার সব চেষ্টায় আরও বড় ব্যর্থতায় গিয়ে শেষ হতো। একবার তো প্রায় সিনেমার হিরোই হয়ে যাচ্ছিলেন। স্বামী বিবেকানন্দের সাথে তার চেহারার বেশ মিল ছিল, তাই একটা ছবিতে বিবেকানন্দের রোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু শুটিংয়ের সময় কি করলেন? ১ নম্বর সিনের ডায়লগের উত্তরে বলে দিলেন ৩ নম্বর সিনের ডায়লগ, আর ব্যাস, যা হওয়ার তাই হলো। ১ সপ্তাহের মধ্যে ছবি থেকে বাদ পড়লেন। এরপর শুরু হলো আর এক নতুন অধ্যায়, আয়ুর্বেদ। ফুটপাত থেকে ১০ আনায় কেনা একটা বই পড়ে তার মাথায় ঢুকল যে তার এই অপদার্থতা আসলে একটা রোগ, আর এর চিকিৎসা সম্ভব। বই পড়ে তিনি জানতে পারলেন এক ভাঙা শিব মন্দিরের পিছনে এক বিশেষ গাছের শিকড় আছে, যেটা পেলেই তার সব সমস্যার সমাধান। তো তিনি গেলেন সেই অলৌকিক শিকড়ের খোঁজে। কিন্তু ফিরলেন কি নিয়ে? শিকড় না, ফিরলেন নিজের গায়ে ১৪টা জ্যান্ত জোঁক লাগিয়ে। প্রায় ৫-৬ আউন্স রক্ত দিয়ে তার আয়ুর্বেদ চর্চার ওখানেই ইতি। কিন্তু এত সব ব্যর্থতার মাঝেও গল্পের এইখানে এসে একটা দারুণ ব্যাপার ঘটে। পরিবারের সবাই যখন সেজ কাকাকে নিয়ে হাল ছেড়ে দিয়েছে, তখন একজন ছিল যে তাকে অন্য চোখে দেখত, আর তিনি হলেন গল্পের কথক, সেজ কাকার ভাইপো। কথক যত বড় হতে লাগল, ততই যেন সেজ কাকার প্রতি তার মায়া বাড়তে লাগল। তার মনে হতো, এত লোকের শহরে যদি একটা লোক সেজ কাকার মতো হয়, তাতে ক্ষতিটা কি? তিনি বুঝতে পারতেন এইসব ব্যর্থতার আড়ালে একটা খুব নরম মনের মানুষ আছে। আর তাই সেজ কাকার সেই আধা খাপচা, শেষ না হওয়া গল্পগুলো শুনতেও তার বেশ লাগত। এরপর অনেকগুলো বছর কেটে যায়।
কথক আমেরিকা থেকে দেশে ফিরেছেন। তার বয়স ৬০ আর সেজু কাকার ৯০। এতদিন পর কাকার সাথে দেখা করতে গিয়ে তিনি এক অন্য সেজু কাকাকে আবিষ্কার করলেন। চেহারায় বার্ধক্যের ছাপ, কিন্তু চোখে মুখে আর গলার স্বরে অদ্ভুত এক তেজ। আসলে এর মাঝে তিনি কোয়েম্বাটোরে এক সাধুর কাছে ১০ বছর কাটিয়ে এসেছেন। তাতে লাভ কিছুই হয়নি, বরং না খেতে পেয়ে ওজন কমেছে ৩০ কিলো। কিন্তু কলকাতায় ফেরার পর তার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আসে। গড়ার স্বরে একটা তেজ। হয়তো কারণটা হলো এখন তিনি পরিবারের সবথেকে বড়, তাকে এক কারও কথা শুনতে হয় না। দেখা হতেই সেজো কাকা যেন ফেটে পড়লেন, তবে এবার নিজের উপর নয়, এই দুনিয়ার উপর। কথককে দেখে সোজা বলে উঠলেন, তুই তো বিদেশে পালিয়ে বাঁচলি, আমি ভাবলাম কলকাতায় একটু শান্তি পাবো, তা একই অবস্থা, দিনে ১০ ঘন্টা কারেন্ট থাকে না। ব্যাস, তারপর শুরু হলো একটার পর একটা অভিযোগ। নিঃশ্বাস নিতে গেলে ধোঁয়াধুলোয় দম বন্ধ হয়ে আসে, জিনিসপত্রের যা দাম, যে কে একটু ভালোমন্দ খাবো তারও উপায় নেই। আর তারপর সব রাগ, সব ক্ষোভ যেন একটা শব্দে এসে মিশে গেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, দূর 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 দূর, অপদার্থ অপদার্থ, দূর! কথকের মনে হল যে শব্দটা সারা জীবন তাকে তাড়া করে বেরিয়েছে, আজ যেন তিনি সেই শব্দটাই গোটা দুনিয়াকে ফিরিয়ে দিলেন। কিন্তু গল্পটা এখানে শেষ হলে তো হলোই। সেজো কাকা বলে কথা, জীবনের শেষ কাজটাতেও তিনি তার স্বভাবের একটা নিখোঁজ ছাপ রেখে গেলেন। এই ঘটনার ঠিক কিছুদিন পর এক ভোরে সেজো কাকা মারা যান। কিন্তু দিনটা ছিল তার নাতনির বিয়ের দিন। মানে যে সন্ধ্যায় বিয়ে, সেই সকালে তিনি মারা গেলেন। ভাবুন একবার, এমন একটা শুভ দিনে এই ঘটনা। মানে চূড়ান্ত অসুবিধা। মনে হচ্ছিল যেন জীবনের শেষ মুহূর্তেও তিনি নিজের নিয়মেই চললেন, আর শেষ হাসিটা তিনিই হাসলেন। সত্যি তো, এই গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কে ঠিক করে দেবে কোন জীবনটা কাজের আর কোনটা অকাজের? একটা মানুষকে সার্থক বা অপদার্থ বলার অধিকারটা আসলে কার? সমাজের বানানো সাফল্যের ছাঁচে কি আমাদের সবাইকে ফিট করতে হবে, নাকি এর বাইরেও জীবনের কোনো মানে থাকতে পারে?